আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা বৃত্ত শুরু করব। হ্যাঁ, সেই কবে থেকে বলতেছে যে বৃত্ত শুরু হবে, বৃত্ত শুরু হবে, আজকে ফাইনালি বৃত্ত শুরু হচ্ছে। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানান তো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাবণের চিতা ভাইয়া, ভাইয়া মনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানান তো, আমরা শুরু করে দেব বৃত্ত। প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন, বৃত্ত কাকে বলে বলেন? বৃত্ত কাকে বলে? আপনাদের কাছে প্রশ্ন, হোয়াট ইজ সার্কেল বা বৃত্ত কাকে বলে? বৃত্ত কাকে বলে বলেন বলেন বলেন। বৃত্ত কাকে বলে? আপনি যা পারেন তাই বলেন। হোয়াট ইজ সার্কেল, বৃত্ত কাকে বলে? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, তার মানে আপনি ভাইয়া, ঠিক আছে। বৃত্ত কাকে বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বৃত্ত, বৃত্ত হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, মানে যা বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে বৃত্ত, দিস ইজ সার্কেল, কিন্তু এটাকে সংজ্ঞায়িত করতে পারছেন না। বেশিরভাগ মানুষ, আমি মানে মোর দ্যান যারা পড়ালেখা শেষ করে আসছে 9-10 থেকে, ইন্টারমিডিয়েট থেকে, বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি এই বৃত্তের সংজ্ঞাটা, যে বৃত্তের সংজ্ঞা কি। হ্যাঁ, তো 9-10-এর বইয়ে খুব সহজ একটা সংজ্ঞা দেওয়া আছে, বাট আমি একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা বলছি। দেখেন, গোলাকার কিছুকেই বৃত্ত বলে। এই যে দেখেন, তো বৃত্ত এমন একটা জিনিস যা বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না। আসলেই তাই, গোছায় বলা যাচ্ছে না যে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব। হ্যাঁ, তো সংজ্ঞা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা বৃত্ত নিয়ে একটা গল্প বলি, মানে পড়া, এটাও শিক্ষা রিলেটেড, বুঝতে পারবেন, ভালো লাগবে। তো ক্লাস 5-এর পরীক্ষায় আসছে যে বৃত্ত কাকে বলে, বৃত্ত কাকে বলে। হ্যাঁ, ক্লাস 5-এর পরীক্ষায়। তো এখন একজন শিক্ষার্থী, সে বুঝতেছে যে বৃত্ত জিনিসটা এরকম, কিন্তু সে বলতে পারছে না, মানে সংজ্ঞা গুছায় সংজ্ঞাটা লিখতে পারছে না। হ্যাঁ, কারণ বৃত্ত এমন একটা জিনিস যা বোঝা যাচ্ছে বলা যাচ্ছে না, যে বললাম একটু আগে। তো সে আসলে একটা বিন্দুর চারপাশ দিয়ে ঘুরে আসলে তাকে বৃত্ত বলে। হ্যাঁ, মানে ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড হয়নি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে বৃত্ত কাকে বলে। তো ক্লাস 5-এর পরীক্ষা আসছে, বৃত্ত কাকে বলে,
একজন শিক্ষার্থী সে গোছায় লিখতে পারছে না, মানে সে বুঝতেছে যে এটা বৃত্ত, বাট সে লিখতে পারছে না। সেই জন্য কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি ছিল না যে কোনো প্রশ্ন বাদ রেখে আসা যাবে না, মানে খাতা ফাঁকা রেখে আসা যাবে না, তাই না? মানে সব প্রশ্ন লিখে আসবো যা পারি, মানে বুঝুই আর না বুঝি, তাই কিনা? তো সে তো চিন্তা করছে বৃত্তের সংজ্ঞা তো আমাকে লিখতে হবে যেভাবেই হোক। তো সে এরকম একটা চিত্র আঁকাইছে, খাতায় এরকম একটা চিত্র আঁকায় তার সাইডে লিখে দিছে ইহাকেই বৃত্ত বলে। নিচে লিখছে ইহাকেই বৃত্ত বলে। তাহলে প্রশ্ন আসছে বৃত্ত কাকে বলে, সে এরকম একটা চিত্র আঁকায় এই নিচে লিখছে ইহাকেই বৃত্ত বলে। এবার খাতা দেখানোর সময় দেখবেন আমরা যখন ক্লাস 5-এ মানে ক্লাস 9-10 পর্যন্ত ইন্টারমিডিয়েটেও স্যাররা খাতা দেখাতো, মানে পরীক্ষার খাতা দেখাতো। পরীক্ষা হয়ে গেলে পরে তো পরীক্ষার খাতা দেখাতো মানে হচ্ছে কে কত পাইছে, তাই না? তো এটা দেখাতো। তো স্যার যেদিন খাতা দেখায় সেদিন ওই ছেলেটা যখন খাতাটা হাতে নিছে, তো খাতাটা হাতে নিয়ে দেখে যে এই প্রশ্নে সে নম্বরের যে জায়গাটা মানে পাশে স্যার লিখে দিছে লাল কালি দিয়ে ইহাই তুমি পেলে। ইহাই তুমি পেলে, তার মানে হচ্ছে সে 0 পাইছে, মানে এই প্রশ্নে সে 0 পাইছে। তো প্রশ্ন আসছে বৃত্ত কাকে বলে, সে এরকম একটা চিত্র আঁকায় দিয়ে লিখছে যে ইহাকেই বৃত্ত বলে, আর স্যার নাম্বার দিছে ইহাই তুমি পেলে, মানে এই প্রশ্নে সে ইহাই পাইছে, মানে বৃত্ত পাইছে, মানে 0 পাইছে। কথা কি বুঝছেন? তার মানে বৃত্ত ব্যাপারটা এরকম আঁকায় আপনি লিখে দিবেন ইহাইকেই বৃত্ত বলে, সেটা হবে না। বৃত্তের একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে। হ্যাঁ, আচ্ছা, তো সেই স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা আপনাকে জানতে হবে। আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আমি আবার বলছি, প্রয়োজনে আপনি মাঝে মাঝে আপনাদেরকে আমি কিছু জিনিস টেবিলের সামনে লিখে রাখতে বলছি না, এই বৃত্তের সংজ্ঞাটাও আপনি টেবিলের সামনে লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো বৃত্তের সংজ্ঞাটা একটু দেখেন যে বৃত্ত কি জিনিস। আমি আগে সংজ্ঞা লিখতেছি, পরে বুঝাই দিব। ইংরেজিতে বলে সার্কেল। হ্যাঁ, বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ। বিন্দু সমূহের সঞ্চার পথকে বৃত্ত বলে। সঞ্চার পথকে বৃত্ত বলে। আচ্ছা, একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথকে বৃত্ত বলে। তার মানে বৃত্ত হচ্ছে একটি সঞ্চার পথ। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বৃত্ত হচ্ছে একটি সঞ্চার পথ। বৃত্ত কি? একটি সঞ্চার পথ। যে সঞ্চার পথটা কেমন, এই যে সঞ্চার পথকে বৃত্ত বলে। তাহলে বৃত্ত একটা সঞ্চার পথ। যে সঞ্চার পথ কিন্তু এই যে এটা একটা সঞ্চার পথ, বিন্দুর সরল রেখা, সেটা বলে সঞ্চার পথ, লুকাস। হ্যাঁ, আচ্ছা, এটা একটা সঞ্চার পথ, এটা একটা সঞ্চার পথ, এই যে একটা সঞ্চার পথ। এই প্রত্যেকটা সঞ্চার পথের উপর কিন্তু অনেকগুলো বিন্দু আছে। দেখেন, এর উপর অনেকগুলো, অসংখ্য বিন্দু। তাহলে সঞ্চার পথের উপর কি থাকে? অসংখ্য বিন্দু থাকে, তাই তো? তাহলে বৃত্ত একটা সঞ্চার পথ, যে সঞ্চার পথের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। এর মানে কি জানেন? এদিকে তাকান। এটা যদি বৃত্ত হয়, এই বৃত্তে এই যে বৃত্তে যে সাদা যে রেখা দেখতে পাচ্ছেন না, এই রেখাটাকে বলা হচ্ছে বৃত্ত, সঞ্চার পথ। এটা হলো সঞ্চার পথ। এই সঞ্চার পথের উপর কতগুলো বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে। আর এই প্রত্যেকটা বিন্দু, এই সঞ্চার পথের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। ওই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটাকে বলা হয়। বুঝছেন? আমরা কি জানি? কেন্দ্র থেকে এখানের দূরত্ব সবগুলো কি সমান না? সেন্টার তো একদম ঠিক মাঝখানে। তাহলে মাঝখান থেকে এই প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কি সমান? তার মানে এখানে তো তার মানে এটা একটা সঞ্চার পথ, এটা হচ্ছে বৃত্ত, যা একটা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথের উপর যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু হচ্ছে এই কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে কি এইভাবে বলা যায় না,
কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে, কোনো একটি নির্দিষ্ট বিন্দু বলতে এই কেন্দ্রকে বোঝাচ্ছে, এই যে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী বিন্দু সমূহের, সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ। তার মানে এর উপর অসংখ্য বিন্দু আছে, এই সঞ্চার পথের উপর অসংখ্য বিন্দু আছে, প্রত্যেকটাই বিন্দু হচ্ছে এখান থেকে সমদূরবর্তী। তার মানে এই বিন্দু থেকে সমদূরবর্তী এই বিন্দু সমূহের এই যে সঞ্চার পথ, এটাই কি বৃত্ত না? আমার কথা কি বুঝছেন? কনসেপ্টটা কি বুঝছেন? দেখেন এখানে মিলাই পড়েন, আন্দাজে মুখস্থ করবেন না প্লিজ। আন্দাজে মুখস্থ করলে এই সংজ্ঞা মনে থাকবেই না। ওই যে তারপরে এরকম একটা আঁকায় বলবেন যে ইহাকেই বৃত্ত বলে, স্যার লিখে দিবে ইহাই তুমি পেলে। ঠিক আছে, মাইন্ড করেন না, মানে মজা করছি আর কি। এটা আপনাকে বুঝে পড়তে হবে যে বৃত্ত একটা সঞ্চার পথ, যে সঞ্চার পথের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর দূরত্ব কোন একটা বিন্দু থেকে সমদূরবর্তী, সেই কোন একটা বিন্দু হচ্ছে কেন্দ্র। তাই বলছে একটি নির্দিষ্ট বিন্দু হতে, এই যে সেই নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহ কেন বলছে? কারণ এখান থেকে সমদূরবর্তী বিন্দু অনেক আছে, অসংখ্য। সেই সমদূরবর্তী বিন্দু সমূহের এই সঞ্চার পথই হচ্ছে বৃত্ত। বুঝছেন? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ, এটাকে বলা হয় বৃত্ত। খুবই ইম্পর্টেন্ট। তাহলে মাথায় রাখবেন, বৃত্ত একটা সঞ্চার পথ, সেই সঞ্চার পথের উপর অবস্থিত বিন্দুগুলো কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। সেই নির্দিষ্ট বিন্দু মানে কেন্দ্র। এবার এইভাবে বলেন না যে কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ। কেন্দ্র যদি বলেই যান তাহলে তো বৃত্তের কথাটা বলেই দিলেন, কেন্দ্র বলবেন না। একটি নির্দিষ্ট বিন্দু থেকে, সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে কেন্দ্র, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথটা হচ্ছে বৃত্ত। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা। এখন আমি প্রথমে একটু মানে দুইটা কনসেপ্ট দিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করাবো, তারপর ব্যাপক থিওরিতে চলে আসবো, সমস্যা নেই। দেখেন, প্রথমে আমরা দেখবো হচ্ছে এই যে এটা একটা সার্কেল, এই যে নির্দিষ্ট বিন্দুর কথা বলেছে, এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, যাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, সেন্টার, ঠিক মাঝখানে থাকে। আর এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন না, এই সাদা দাগটা, এই যে গোল, এই সাদা দাগটাকে বলা হচ্ছে পরিধি। সবাই মনোযোগ দেন, পরিধি। এই সাদা দাগকে কি বলা হয়? পরিধি। এখন অনেকে পরিধি বলতে বলে যে পরিধি কি? পরিধি ইকুয়াল টু 2r, 2 পাই r। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু ব্যাসার্ধ পড়াই। ব্যাসার্ধ হচ্ছে কি? এদিকে তাকান, ব্যাসার্ধ। এই যে এটাকে বলা হয় সেন্টার, ঠিক মাঝখানে, হ্যাঁ। আর এই কেন্দ্র থেকে এই দাগ, এই সাদা দাগকে বলা হচ্ছে পরিধি। আবার বলছি, পরিধি। বৃত্তের পরিসীমাকে পরিধি বলে, ঠিক আছে। এই সাদা দাগকে কি বলছি? পরিধি। আচ্ছা, তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সংজ্ঞা কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই সাদা দাগকে বলা হচ্ছে পরিধি, এই পুরো দাগটাকে বলা হয় পরিধি, সম্পূর্ণ দাগটাকে, বুঝছেন? পুরোটা মিলে হচ্ছে পরিধি। আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর আসছে রেডিয়াস থেকে। এই রেডিয়াস মানে ব্যাসার্ধ, রেডিয়াসের প্রথম অক্ষর আর, তাই হচ্ছে আর, ঠিক আছে। এখন কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব এদিকে নেওয়া যাবে না? অবশ্যই যাবে। এটাও ব্যাসার্ধ। এদিকে, হ্যাঁ, এটাও ব্যাসার্ধ। কারণ আমরা কি জানি? কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত সকল দূরত্ব কি সমান। তার মানে যেভাবেই ব্যাসার্ধ নেন, সব দূরত্ব কি হবে? সমান হবে। আমার হয়তো চিত্র আঁকানো ঠিক হয়নি। এটাও ব্যাসার্ধ, সবগুলোই ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, এইটা যদি ব্যাসার্ধ হয়, এই পাশেও যদি আমি দূরত্ব নেই, তাহলে এটাও কি ব্যাসার্ধ না? হ্যাঁ, এটাও ব্যাসার্ধ। এইটুকু আর, এখান থেকে যে এইটুক আর, আবার এইখান থেকে যে এইটুকু আর, এটাও ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আর এই দুইটা ব্যাসার্ধ মিলে এই পুরোটা, এই যে এটা ধরেন এ, এটা ধরেন বি, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বলা হয় ব্যাস। এই পুরো দৈর্ঘ্যকে কি বলে? এই পুরো দৈর্ঘ্যকে বলা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসটা কেমন? এই ব্যাসার্ধের, তাহলে এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর, তাহলে এই টোটালটা কত? 2r। এই ব্যাসার্ধকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, ডি, ডায়ামিটার, হ্যাঁ। ডিতে কি? ডায়ামিটারের ডি, এই ডায়ামিটার থেকে আসছে ব্যাস। আমার কথা কি বুঝছেন? তাহলে
তাহলে এই ব্যাস ডি ইকুয়াল টু কতটুকু হচ্ছে দেখেন তো, ব্যাস ডি ইকুয়াল টু এইটুক আর এইটুক আর, তাহলে টোটাল কি 2r। তাহলে এই হলো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ডি ইকুয়াল টু 2r। তার মানে ব্যাস হচ্ছে কি ব্যাসের ডাবল, এই যে ব্যাস হচ্ছে কি সরি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, এই যে ব্যাসার্ধ যতটুক তার ডাবল অংশ নিয়ে হচ্ছে ব্যাস। হ্যাঁ, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। তাইলে আমরা ব্যাসার্ধ থেকে ব্যাস কেমনে পাবো? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন? আচ্ছা, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে ডি আছে, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, আর এই পাশে আর। তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এই যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, কারণ পুরোটা ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সেন্স দিয়ে পড়েন। তাহলে ব্যাসটা কেমন? এই ব্যাসটা হচ্ছে এই ব্যাসার্ধের ডাবল। আর এই ব্যাসার্ধ কেমন? এই ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাসের অর্ধেক। ঠিক আছে, তাহলে ব্যাস ব্যাসার্ধের ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে পরিধি। আমি এগুলো আরো বুঝাবো, টেনশন করেন না। হ্যাঁ, আমি একটু একটা জিনিস পড়াবো বলে আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবার হচ্ছে পরিধি। আচ্ছা, এই পরিধির যে ব্যাপারটা, এই পরিধি ব্যাপারটা বেশিরভাগ মানুষই খালি পড়ে যে পরিধি ইকুয়াল টু 2πr। শুনেন, একটু তাকান প্লিজ। পরিধি ইকুয়াল টু 2πr, এই কথা কিন্তু মিথ্যা না, এটা তো সত্য যে পরিধি ইকুয়াল টু 2πr, তাই কিনা? এখন পরিধি ইকুয়াল টু 2πr এটা সত্য, কিন্তু এই পরিধির মানটা মানে 2πr কিভাবে আসছে সেটা তো দেখাবোই, আজকে দেখাবো না, কালকে দেখাবো। কিন্তু পরিধি বলতে আসলে কি বোঝায়, মানে পরিধিটা আসলে কি, এইটা বেশিরভাগ মানুষই জানে না। আমি বলবো না, মানে তারা আসলে খালি পড়ে গেছে পরিধি মানে 2πr, পরিধি মানে 2πr, কিন্তু ফিল করার চেষ্টা করেনি যে পরিধি আসলে কোনটা বা পরিধি কি। দেখেন, এদিকে তাকান। পরিধি মানে এই সাদা অংশ। আসলে পরিধি মানে কি জানেন? পরিধি মানে হচ্ছে এই সাদা অংশের দৈর্ঘ্য। এদিকে তাকান। পরিধি একটা দৈর্ঘ্য, পরিধি একটা দৈর্ঘ্য, দূরত্ব বা দৈর্ঘ্য। পরিধি একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন না রিং এর মতো, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে কি? বৃত্তের পরিধি। ওকে, এই রিং এর মতো অংশটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। এখন অনেকে বলে ভাই তাহলে এটা মাপবো কেমনে? এটা মাপবো যে 2πr, এই 2πr এর সাহায্যে এই পরিধির মান পাবো। আর এই পাই কি? এই পাইয়ের মান কত বলেন? এই পাইয়ের মান মুখস্থ রাখতে হবে কিন্তু 3.1416। আসলে 3.1416 না, কাছাকাছি। পাইয়ের মান হচ্ছে 3.1416 এর কাছাকাছি। এগুলো মূলদে পড়াইছি, তাই আর এখন ব্যাখ্যা করবো না। এই পাইয়ের মান আপনি 22/7 ব্যবহার করতে পারেন। এটা কিন্তু পায়ের মান 22/7 সমান না, 22/7 কাছাকাছি। এগুলো আমি মূলদে পড়াইছি, এখন এগুলো নিয়ে কিন্তু আমি প্রশ্ন করবো না, প্রশ্নের উত্তর দিব না। এই পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, 22/7 একটা মূলদ সংখ্যা। মাঝখানে ইকুয়াল দিছি কেন? এই 22/7 পাই হচ্ছে 22/7 কাছাকাছি প্রায়। হ্যাঁ, তাহলে পাইয়ের মান হিসেবে 22/7 অথবা 3.1416 এটা ব্যবহার করতে হবে। আর এই আর কি? এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের ব্যাসার্ধ কেবল পড়ে আসলে। এখন পরিধি বলতে আসলে কি বোঝায়? অনেকে বলে যে ভাই তাহলে এই পরিধি মানে দৈর্ঘ্য, মানে এই যে সাদা যে দাগটা দেখতেছেন না সার্কেল, এইটার দৈর্ঘ্য কতটুকু সেটাই হচ্ছে এই বৃত্তের পরিধি। এখন প্রশ্ন হচ্ছে এই দৈর্ঘ্যটা আমি কেমনে মাপবো? সূত্র ছাড়া মাপা যাবে? মেজারমেন্ট যে একটা টেপ আছে না, এই মেজারমেন্ট টেপটা আপনি এখান থেকে শুরু করে এর উপর দিয়ে ধরে আসবেন, ধরে আসলে দেখবেন এটা কতটুকু পেয়ে যাবেন। খুবই সিম্পল। যারা মনে করেন যে দর্জি যারা আছে, যারা এই কাপড় সেলাইয়ের কাজ করে, তারা কোনো বাঁকা জিনিসের দৈর্ঘ্য কেমনে মাপে? অনেকে বলে ভাই সোজা জিনিসের, বাঁকা জিনিসের দৈর্ঘ্য মাপা যায় না? যায় তো। ওই বাঁকা জিনিসের উপর দিয়ে জিনিসটা পেঁচা দিলেই তো বোঝা যাবে। মনে করেন এখান থেকে 0 থেকে আপনি এর উপর দিয়ে টেপ পেঁচা দিলেন, আসে দেখলেন যেটা 45 ইঞ্চি, তাহলে বুঝতে হবে এটার পরিধি মানে এই পুরোটার দৈর্ঘ্য 45 ইঞ্চি। কথা কি বুঝছেন? তাই এটার দৈর্ঘ্য মাপা যাবে না, এমনি মাপা যাবে, সূত্র দিয়ে মাপা যাবে। সূত্র হচ্ছে 2πr, মানে এর দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা সূত্র দিয়ে মাপলে 2πr। আর যদি এমনি মাপতে চান তাহলে মেজারমেন্ট টেপটা এর উপর দিয়ে ঘুরাই দিলে পরেই পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই পরিধিটা, এই যে পরিধি, এইটার দৈর্ঘ্য। এখন আমাকে বলেন এই তারটা, অনেকে বলে যে ভাই অন্যভাবে বলা যায় না। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এই বৃত্তটা, এদিকে তাকান, এই বৃত্তটা একটা রিং, এটা তো একটা রিং। আমি যদি এই রিং এর এখান থেকে কেটে এটাকে যদি সোজা করি, এই বৃত্তের এই রিংটাকে যদি কেটে, আমি এগুলো সব মুছে দেবো, সব মুছে দিচ্ছি। এই যে এটা তো একটা রিং। এখন যদি বলি এই পরিধি মাপবো কিভাবে,
আপনি মেজারমেন্ট টেপ দিয়ে যদি না মাপতে পারেন, হ্যাঁ, তাতেও হবে। মনে করেন আপনার কাছে একটা স্কেল আছে, এদিকে তাকান, আপনার কাছে একটা স্কেল আছে, মেজারমেন্ট টেপটা যেমন আপনি ঘোরাতে পারতেছেন এর চারদিকে, কিন্তু স্কেলটাকে তো ঘোরাতে পারবেন না, স্কেল তো ভাঙতে পারবেন না, তখন কি করবেন? কোনো সমস্যা নাই, আপনি এই বৃত্তটাকে কেটে ফেলবেন, এই রিংটাকে কেটে এটা তো একটা রিং, তাই না? রিং না, রিংটাকে কেটে যদি এরকম সোজা করেন, এই জিনিসটা কি এরকম হয়ে যাবে না? এটা তো স্ট্রেট হয়ে যাবে না? এই বৃত্তটাকে এক পাশে কেটে যদি এই জিনিসটাকে আমি সোজা করি, এরকম হবে না? হবে না, অবশ্যই হবে। তারপরে আপনি স্কেলের উপর ধরে দিলেই তো আপনি এর পরিধি পেয়ে যাবেন, কারণ এইটার এই সরলরেখার দৈর্ঘ্য যা হবে এই বৃত্তের পরিধি তাই হবে। কেন? কারণ এই বৃত্তটাকে কেটেই তো আমি এরকম করছি। কথা বোঝা গেছে কিনা বলেন? বুঝছেন কি বিষয়টা? তার মানে পরিধির ব্যাপারটা অনেকে ফিল করতে পারবে যে পরিধিটা আসলে কি। পরিধি মানে হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে পরিধি বলে। আর পরিধি মানে হচ্ছে এর দৈর্ঘ্যকে বলা হচ্ছে পরিধি। এর দৈর্ঘ্য কেমনে মাপবো? এটাকে কেটে সোজা করে দিব, সোজা করে এর উপর স্কেল বসায় দিব, তাহলে এইটার এই সরলরেখার দৈর্ঘ্য যা হবে এই বৃত্তের পরিধি তাই হবে, কারণ এই বৃত্তটাকে কেটেই তো এই সরলরেখাটা বানাইছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করতে হবে। এইখান থেকে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে পড়তে হবে। দেখেন, একটু ক্লিয়ার হয়েছে যে এইটাকে কেটে যদি আমি এটাকে এরকম সোজা করি, হ্যাঁ, সোজা করি, তাহলে এইটা যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিধি। জাস্ট এটাকে কেটে সোজা করছি। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটি বৃত্ত। দেখেন, একটি বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে এটি 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। ওকে, ঠিক আছে। একটা বৃত্ত যদি একবার সম্পূর্ণ ঘোরে, মনে করেন যে এটা একটা সার্কেল, এটা ঘুরতেছে, এটা এরকম ঘুরতেছে, এটা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে সে মোট 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একবার ঘুরলে, একবার পূর্ণ ঘূর্ণন, একবার সম্পূর্ণ ঘূর্ণন মানে একবার সম্পূর্ণ ঘুরলে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। কিভাবে দেখেন? মনে করেন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এখন বৃত্তের কেন্দ্রে মোট কোণ কত বলেন তো? বৃত্তের কেন্দ্রে মোট কোণ কিন্তু 360 ডিগ্রি। দেখেন, এই যে এইটুক 90, এইটুক 90, এইটুক 90, এইটুক 90, তাহলে এই 4টা 90 মিলে এই পুরো কোণটা কত হবে? 90, 90, 90, 90, মানে 4 গুণ 90, 4 9 36, 360 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রে মোট কোণ কত? 360। বৃত্তের সেন্টারে, এই যে সেন্টারে মোট কোণ হচ্ছে 360। তাহলে এখন এই বিন্দুটা, একটা বৃত্ত যদি সম্পূর্ণ ঘুরে, মানে এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে, একটা পূর্ণ ঘূর্ণন মানে কি? এখানে মনে করেন যে কেউ একজন কোন একটা বিন্দু আছে, তাহলে এটা এই বৃত্তটা পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে এটা এদিক দিয়ে ঘুরতে 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 এই বিন্দুটা এদিকে আস্তে 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 যখন আবার এখানে যাবে তখন বুঝতে হবে একবার পূর্ণ ঘূর্ণন হয়েছে। তাহলে বিন্দুটা এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে আসা মানে একটা পূর্ণ ঘূর্ণন হওয়া। তাহলে এই বিন্দুটা এখান থেকে এখানে আসলো মানে কি? এই কোণগুলো অতিক্রম করলো না? এই যে এইরকম আসলো মানে কিন্তু এই কোণ, এই যে 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। তাই একটা বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণন হলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। মনে থাকবে? হ্যাঁ, একবার পূর্ণ ঘূর্ণন হলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। একবার পূর্ণ ঘূর্ণনে, একবার রাউন্ড করলে মোট 360। তাহলে দুইবার রাউন্ড করলে কত? একবার রাউন্ড করলে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দুইবার রাউন্ড করলে 360 গুণ 2, 36 দুগুণে 72, আর একটা শূন্য, 720 ডিগ্রি। 720 ডিগ্রি। ওকে, আচ্ছা। এবার আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে আজকে প্রথম অঙ্ক করাবো। হ্যাঁ, সবই করাবো, হ্যাঁ, টেনশন করেন না। একটি বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধির সমান রৈখিক দূরত্ব। অতিক্রম করে।
আচ্ছা, একটি বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান রৈখিক দূরত্ব অতিক্রম করে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, বৃত্তের সংজ্ঞা যেমন টেবিলের সামনে টানা রাখতে বলছি, এই লাইনটাও টানা রাখবেন এবং এই লাইন থেকে একটা সমীকরণ আসবে সেটাও টানা রাখবেন। দেখেন, একটা বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান রৈখিক দূরত্ব। এখন রৈখিক দূরত্ব বলতে কি বোঝায়? রৈখিক দূরত্ব মানে হচ্ছে কোনো একটা সরল রেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় রৈখিক দূরত্ব। মানে রাস্তা দিয়ে আপনি যে দূরত্ব অতিক্রম করেন সেটা হলো রৈখিক দূরত্ব। হ্যাঁ, রাস্তা দিয়ে যে দূরত্ব অতিক্রম করেন সেটাকে বলা হচ্ছে রৈখিক দূরত্ব। যেমন আপনার বাড়ি থেকে মনে করেন যে একটা দোকানের দিকে গেলেন, ঠিক আছে, সরল রেখা বরাবর, কিন্তু আবার বলছি, মনে করেন যে একটা বৃত্ত এরকম আছে, এই বৃত্তটা মনে করেন এটা একটা চাকা, এদিকে তাকান, চাকার শেপ কেমন বৃত্ত তাকান না, তো মনে করেন এটা একটা চাকা আর এটা হচ্ছে একটা রাস্তা। এটা একটা চাকা আর এটা হচ্ছে একটা রাস্তা। এই যে রাস্তা, খুব ইম্পর্টেন্ট, রাস্তা। এখন এই চাকাটা কি হচ্ছে? এই চাকাটা না ঘুরছে, মানে ঘুরতেছে এই রাস্তার উপর দিয়ে গড়ায় যাচ্ছে। তো রাস্তার উপর যদি এরকম গড়ায় যায় তাহলে এই চাকাটা কি ঘুরছে না? এই যে যত সামনে যাচ্ছে এই চাকাটা ঘুরতেছে না? তাহলে এই চাকাটা ঘুরতে ঘুরতে এদিকে যেতে যেতে যখন একবার পূর্ণ ঘূর্ণন হবে কেমনে বুঝবেন? মনে করেন এখানে একটা বিন্দু আছে, এদিকে থাকেন, এখানে একটা বিন্দু আছে। হ্যাঁ, এটা একবার পূর্ণ ঘূর্ণন হবে, মানে এটা ঘুরবে, এটা যখন এদিকে ঘুরবে তখন এই বিন্দুটা কি এদিকে আসবে না? এদিকে আসবে আর চাকাটা সামনে আগাবে না? অবশ্যই চাকাটা সামনে আগাবে, মানে বৃত্তটা সামনে আগাবে। এরকম করতে করতে এটা, এই যে মানে দেখালাম যে এরকম ঘুরতেছে, এটা এরকম যেতে যেতে এই বিন্দুটা এরকম আসতে আসতে এই বিন্দুটা যত এদিকে আসবে চাকাটা তত আগায় যাবে। এরকম এই বিন্দুটা এদিকে আসতে আসতে যখন আবার এখানে আসবে তখন চাকাটা এরকম ঘুরতে ঘুরতে আবার এখানে চলে আসবে, মানে এই বিন্দুটা মনে করেন আবার এখানে চলে আসছে। তাহলে এই যে একবার পূর্ণ ঘূর্ণন হয়ে গেল। এখন একবার এই যে পূর্ণ ঘূর্ণন হলো, মানে এখান থেকে ঘুরে আবার ওখানে গেল, তাহলে রৈখিক দূরত্ব মানে এই যে এইটুককে বোঝাচ্ছে, মানে এই ডিস্টেন্সটা কতটুক। আমার কথা কি বুঝছেন? যে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে কতটুক গেল, খুবই সেন্স অ্যাপ্লাই করেন। এই চাকাটা যখন এই রাস্তার উপর দিয়ে গেছে তখন কিন্তু এই যে দৈর্ঘ্যটা না, এই যে এটাও তো একটা দৈর্ঘ্য, এই রাস্তার উপর দিয়ে কিন্তু এই দৈর্ঘ্যটাই কিন্তু রোল করে করে গেছে। তার মানে এই দৈর্ঘ্যটা কি? এই দৈর্ঘ্যটা কিসের সমান? এই দৈর্ঘ্যটুক কি? পরিধি না? তার মানে যখন এটা একবার ঘুরছে তখন এই পরিধির অংশটাই কিন্তু এর উপর দিয়ে গেছে। তার মানে এই পুরো যে দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু এই চাকার পরিধি যা হবে, এই একবার ঘোরার ফলে যতটুকু ডিস্টেন্স দিচ্ছে সেটা তার সমান হবে। এখন চাকার পরিধি কত? 2 পাই আর। চাকার পরিধির সূত্র কি? 2 পাই আর। মানে 2 পাই আর মানে এই পরিধির মানটা, এই টোটাল টুককে বলে পরিধি না, আর এই টোটাল টুকের দৈর্ঘ্য হবে 2 পাই আর এর সমান। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 পাই আর। আমার কথা বুঝছেন কি? প্লিজ এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে, প্লিজ একটু রেসপন্স করেন। এই চাকাটা রাউন্ড করে একবার পূর্ণ রাউন্ড করে ওখানে গেছে, তো এই চাকাটা যখন রাউন্ড করে গেছে তখন এই রাস্তার উপর দিয়ে কি হাঁটে গেছে? এই চাকার যে পরিধি, এই পরিধিটাই তো এই রাস্তার উপর দিয়ে হাঁটে গেছে। তার মানে একবার ঘুরছে মানে এই পুরো পরিধিটা এর উপর দিয়ে হাঁটে এখানে গেছে। তার মানে এইটুকু হচ্ছে পরিধির সমান। ক্লিয়ার বিষয়টা? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তার মানে একটা চাকা, একটা বৃত্ত বা একটা চাকা একবার পূর্ণ ঘূর্ণনের ফলে এর পরিধির সমান ডিস্টেন্স কভার করে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধি যেহেতু 2 পাই আর, তার মানে একটা চাকা একবার পূর্ণ ঘূর্ণনের ফলে 2 পাই আর পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখান থেকে একটা সূত্র আসবে, দেখেন প্লিজ একটু তাকান। তাহলে আমাকে বলেন, একটা চাকা যদি একবার ঘুরলে যদি 2 পাই আর ডিস্টেন্স যায়, তাহলে 2 বার ঘুরলে কত যাবে? 2 ইন্টু 2 পাই আর, 2 ইন্টু 2 পাই আর। হ্যাঁ, তাহলে 3 বার ঘুরলে কত যাবে? 3 ইন্টু 2 পাই আর। 4 বার ঘুরলে 4 ইন্টু 2 পাই আর। যদি n সংখ্যক বার ঘুরে, চাকার ঘূর্ণনকে n দ্বারা প্রকাশ করে, যে একটা চাকা রাস্তার উপর দিয়ে ঘুরতেছে ভন ভন করে, চাকা বা একটা বৃত্ত ঘুরতে ঘুরতে যাচ্ছে, তাহলে n সংখ্যক বার যদি এরকম ঘুরে তাহলে সে কত রৈখিক দূরত্ব অতিক্রম করবে, এটা পরীক্ষায় লাগবে। তাহলে একটি চাকা একবার ঘুরলে কত দূর চাই? একবার ঘুরলে চাকাটি দূরত্ব অতিক্রম করে।
ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর। একবার ঘুরলে 2 পাই আর অতিক্রম করে, তাহলে অতএব n সংখ্যক বার ঘুরলে একবার, অতএব n বার ঘুরলে চাকাটির দূরত্ব অতিক্রম করবে কত? n বলতে কতবার ঘুরছে সেটাকে বোঝাচ্ছে, 5 বার হতে পারে। তো n যদি বলে 5 বার, তখন বলবে 5 বার ঘুরলে অতিক্রম করবে 2 পাই আর ইন্টু 5, তাই 2 পাই আর ইন্টু হচ্ছে n, এত পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই যে 2 পাই আর ইন্টু n মানে ঘূর্ণন সংখ্যা, চাকাটা কয়বার ঘুরছে। তাহলে একবার ঘুরলে 2 পাই আর রৈখিক দূরত্ব অতিক্রম করে রাস্তা বরাবর, তাহলে n সংখ্যক বার ঘুরলে টোটাল দূরত্ব হচ্ছে 2 পাই আর ইন্টু n। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা চাকা রাস্তার উপর দিয়ে n সংখ্যক বার ঘুরলে সে কত দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্ব হচ্ছে 2 পাই আর ইন্টু n। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ডিস্টেন্স, চাকাটা কত দূরত্ব গেছে সেই ডিস্টেন্স। আর দূরত্বকে আমরা s দ্বারা প্রকাশ করি, সবাই তাকান প্লিজ। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি? s। বা আপনি দূরত্বকে এখানে d দ্বারা s দেন, দূরত্বকে s দ্বারা প্রকাশ করি, তাই না? তার মানে একটা চাকা n সংখ্যক বার পূর্ণ ঘূর্ণনের ফলে রাস্তা বরাবর বা রৈখিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু n। আর এই দূরত্বকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাহলে দূরত্ব s ইকুয়াল টু কি হবে? টুয়াইস পাই আর ইন্টু n। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকবার প্রশ্ন, কতবার যে প্রশ্ন আসছে এই ফর্মুলা দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না, এখন আমরা দেখাবো, সমস্যা নেই। তাহলে একটি চাকা n সংখ্যক বার ঘূর্ণনের ফলে কত দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব হচ্ছে s। আর এই দূরত্বটা কার সমান? 2 পাই আর ইন্টু n। একবার ঘুরলে 2 পাই আর যায়, তাহলে n সংখ্যক বার ঘুরলে 2 পাই আর ইন্টু n। আর এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা s দ্বারা প্রকাশ করতেছি। ওকে, তাহলে দূরত্ব অতিক্রান্ত, চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এখানে লিখবেন চাকা কর্তৃক, ঘুরতে ঘুরতে চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এইভাবে লেখেন। ঘুরতে ঘুরতে চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টুয়াইস পাই আর ইন্টু n। ওকে, এবার আমরা গাণিতিক সমস্যা, আমি একটু গাণিতিক সমস্যাগুলো বলে দিচ্ছি। আমরা প্রথমে সলভ করব হচ্ছে কি জানেন, আপনারা পেজ নাম্বার, আমাদের এই যে লেকচার বুক, হ্যাঁ, লেকচার বুকের 359 পেজ, 359 পেজ, হ্যাঁ, 359 পেজে 54 নাম্বার থেকে শুরু করব, 54 নাম্বার থেকে, 359 পেজ 54 নাম্বার প্রশ্ন। দেখেন কি বলছে, একটি চাকা 1.76 কিলোমিটার পথ যেতে 400 বার ঘোরে। আগে বুঝতে হবে কি চাইছে, বলছে চাকাটির ব্যাসার্ধ কত। দেখেন কি নির্ণয় করতে বলছে, চাকাটির ব্যাসার্ধ। চাকাটির ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, আর, এই আর এর মান নির্ণয় করতে বলছে। আর এখানে বলছে একটি চাকা এত কিলোমিটার পথ যেতে, তার মানে একটা চাকা ঘুরতেছে, রাস্তার উপর দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে এত কিলোমিটার পথ অতিক্রম করছে। এই এত কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটা 400 বার ঘুরছে। এই 400 হচ্ছে ঘূর্ণন সংখ্যা n, এই 400 হচ্ছে ঘুরছে ঘূর্ণন সংখ্যা n। আর এই 1.76 কিলোমিটার দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব s, ডিস্টেন্স। আমার কথা কি বলছেন? তাহলে ঘুরতে ঘুরতে কত দূরত্ব গেছে? ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি বলেন? টুয়াইস পাই আর ইন্টু ঘূর্ণন সংখ্যা n। ঠিক আছে, এই যে টুয়াইস পাই আর, এই আর হচ্ছে ব্যাসার্ধ, এই আর এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? যেহেতু আর এর মান বের করবেন, তাহলে আর রেখে দেন, আর বাদে যা আছে সব এই পাশে পার করেন। তাহলে এই পাশে থাকলে s, এই 2 পাই আর n, এই যে 2 পাই n এই পাশে গুণ ছিল, তাহলে এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার মান বসা দিতে হবে, মান বসা দিতে হবে। তাহলে s এর মান কত? দেখেন এদিকে তাকান, এই যে s এর মান 1.76 আর নিচে হচ্ছে 2 ইন্টু পাই, পাই মানে কিন্তু 22/7, 22/7, 3.1416 বসালে হবে, তবে 22/7 বসালে অঙ্কটা করা ইজি হয় মাঝে মাঝে। n, n মানে ঘূর্ণন সংখ্যা 400 ইজ ইকুয়াল টু 4। এটা ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখেন, এবার হচ্ছে দশমিক তুলে দিতে হবে। তার আগে বলি, এই 7 নিচে আছে, 7 নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে 1.76, এই 7 উপরে চলে যাবে, আর নিচে হচ্ছে 2 গুণ 22 গুণ 400, হ্যাঁ, আর এই পয়েন্ট তুলে দেন, সেই পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। আচ্ছা, সমস্যা নেই। এবার কাটাকাটি করি, কাটাকাটি করি। দেখেন এই কাটাকাটি করার সময় আপনাকে অ্যাপ্রক্সিমেশনে আসতে হবে। অ্যাপ্রক্সিমেশন কি?
কাছাকাছি মান ধরে কাটাকাটি করতে হবে। দেখেন এটা আপনি এই যে এটা যেহেতু 4 দিয়ে যায়, এটা 4 দিয়ে যায় কিনা টেস্ট করেন। 4 4 16, দেখেন 17 মধ্যে 4 কয়বার যায়? 4 4 16 থাকলে 1, 1 এর পরে 6 মানে 16, 4 4 16, এটা 4 দিয়ে কাটলাম, এটা 4 দিয়ে কাটলে 4 25 100। এখন দেখেন এই 2 দিয়ে 44 এর মধ্যে যাবে 22 বার, এই 22 22 কাটা, দেখছেন 22 22 কাটা। তাহলে 7 উপরে থাকতেছে 7, হ্যাঁ, আর নিচে দেখেন উপরে থাকতেছে 7 আর নিচে কত থাকতেছে? নিচে 400 গুণ 25, এই 25 দিয়ে 4 কে গুণ করলে 4 25 100, আর এখানে 2টা শূন্য। আচ্ছা এখানে একটা ব্যাপার একটু খেয়াল করেন, এই ডিস্টেন্সটা কিন্তু কিলোমিটার আছে, খেয়াল করেন একটু তাকান, এই ডিস্টেন্স আছে কিলোমিটার, দূরত্ব আছে কিলোমিটারে, কিন্তু উত্তরগুলো মিটারে আছে। এই জায়গাতে আপনাকে সতর্ক হতে হবে, এটা আছে কিলোমিটারে কিন্তু উত্তরগুলো মিটারে আছে, তাই এই 1.76 কিলোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য এদিকে তাকান, এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাই এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? ক্লিয়ার? কারণ উত্তরগুলো মিটারে আছে। এখন এই 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটা, এখন দেখেন এখন আমরা কাটতে পারবো হচ্ছে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে 5 দুগুণী 10, 5 5 25, তাহলে উপরে থাকলো হচ্ছে আবার 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, তাহলে উপরে থাকলো 7, নিচে হচ্ছে 5 দুগুণী 10, 7/10 মানে 0.7, তাহলে উত্তর হচ্ছে 0.7 মিটার। তাহলে 0.7 মিটার অপশন আছে, এই দেখেন অপশন একদম হুবহু 0.7 মিটারই আছে। আপনারা কি বুঝছেন বিষয়টা? ক্যালকুলেশনটা কি বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? দেখেন তো, এই যে এটা কিন্তু কিলোমিটার আছে, কিন্তু উত্তরগুলো যেহেতু মিটারে আছে তাই এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু মানে সরাসরি মিটারে উত্তর আসবে না। হ্যাঁ, বুঝছেন কি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো নাইম? প্লিজ একটু বলেন তো, আমাকে আরেকবার দেখানো লাগবে? তাহলে আমি আরেকবার দেখাই দিব। আরেকবার দেখাবো কি? দেখেন ভয় পাবেন না, ক্যালকুলেশন নিয়ে ভয় পাবেন না। এই যে আপনাদেরকে আমি এই প্রাইমারি ক্লাস শুরু হওয়ার আগেই, প্রাইমারি ক্লাস যেদিন শুরু হবে সেদিন থেকে স্মার্ট ক্যালকুলেশনের উপর মোটামুটি 8-10টা ক্লাস দিয়ে আমি আপনাদেরকে শিখাবো, সমস্যা নেই। যদিও আমি সবকিছু শিখাই দিচ্ছি, ওইগুলো সামারাইজ করে 8-10টা ক্লাসের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ দেখেন এই এস এর মান হচ্ছে, দেখেন এদিকে তাকান, এদিকে এখানে বসাই, এস এর মান দূরত্ব 1.76, আর নিচে হচ্ছে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু এন মানে হচ্ছে 400, এটাই তো ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের মানটা অপশন দিয়ে আছে মিটারে, তার মানে এখানেও আমাকে যদি কোনো দূরত্ব থাকে সেটাকে মিটার বানাতে হবে। এই যে 1.76 যে কিলোমিটার দূরত্ব, এটা তো কিলোমিটারে, এটাকে মিটার কনভার্ট করতে হবে, তাই আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে নিচ্ছি যাতে উত্তরটা মিটারে আসে। এইবার ক্যালকুলেশন করার সময় তাকান, ক্যালকুলেশন করার সময় এই পয়েন্ট তুলে দিতে হবে না? তাইলে এটা হচ্ছে 1.76 ইন্টু 1000, এই 7 উপর থেকে নিচ থেকে উপরে চলে যাবে, আরে এটা আসছে 99 সালে, দেখেন না তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, এত টেনশন করতেছেন কেন? তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, তবু আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যাবে দেখাই দিচ্ছি। 1.76, হ্যাঁ আচ্ছা, এই নিচে থাকলো 2, তারপরে থাকলো হচ্ছে 22 ইন্টু হচ্ছে 400, এটাই তো আর মান, তাই কিনা? এখন আমরা পয়েন্ট তুলে দেবো, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর, তাই 2টা শূন্য। এখন এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন দেখতে হবে যে এটা কাটা যায় কিনা, তো আপনি 2 দিয়ে কাটেন, 4 দিয়ে না কাটতে পারেন 2 দিয়ে কাটেন। এই দেখেন 17 মধ্যে 2 দিয়ে যাবে, 8 দুগুণী 16, থাকলো 1, 1 পরে 6 16, সেই 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণী 16, 22 দিয়ে 88 মধ্যে 4 বার যায়, 4 বার যায়, এই 4 আর এই 4 কাটা, তাহলে উপরে থাকলো 7 আর নিচে থাকলো 10 ইজ ইকুয়াল টু আর, তো 7/10 মানে 0.7, তার মানে আর এর মান হচ্ছে 0.7 মিটার। বুঝছেন? এবার কি ক্লিয়ার হয়েছে? আমি আবার বলছি, ক্যালকুলেশন জটিল না, মানে দেখেন এই যে ক্যালকুলেশন আরো সহজ হলো। এবার কখন যে কি মাথায় আসবে, কি দিয়ে কাটবেন, এটা হচ্ছে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে। পরীক্ষার হলে একটা না একটা জিনিস হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন। নেক্সট, গাড়ির চাকা 300 মিনিটে
আচ্ছা দেখেন 30 মিনিটে গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি চাইছে। কি চাইছে আগে বুঝতে হবে, কি চাইছে? চাকার পরিধি। পরিধি মানে কি 2 পাই আর না? পরিধি মানে কিন্তু 2 পাই আর, তার মানে এই 2 পাই আর এর ভ্যালু চাইছে। তার মানে 2 পাই আর চাকার পরিধি চাইছে। চাকার পরিধি মানে তো 2 পাই আর, তার মানে পুরো 2 পাই আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখেন চাইছে 2 পাই আর ঘুরছে কয়বার? ঘুরছে 2000 বার। এই যে ঘুরছে 2000 বার, তার মানে ঘূর্ণন সংখ্যা n, আর গেছে কত কিলোমিটার? 10 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব, যে দূরত্বটা কভার করছে। এতবার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s। এটা 10 কিলোমিটার। কিলোমিটার আছে, মিটার বানায় নিতে হবে, কারণ এই দেখেন অপশনে পরিধি মিটারে আছে, বুঝতে হবে কিন্তু চাকার পরিধি কত। তাহলে বুঝে গেছে ঘূর্ণনের অঙ্ক। এখন এই যে 30 মিনিট দেওয়া আছে, এটা হচ্ছে খালি খালি আপনাকে কনফিউজ করার জন্য। এখন আমরা ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব দিকে তাকান। ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি? 2 পাই r ইনটু হচ্ছে ঘূর্ণন সংখ্যা n। এখান থেকে পুরো 2 পাই r এর ভ্যালু চাইছে। যেহেতু পুরো 2 পাই r এর ভ্যালু চাইছে, তাই এই 2 পাই r টা রেখে দিবেন। তাহলে এই পাশে আছে n আর এই সরি s, আর এই n টা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2 পাই r। এই পুরো 2 পাই r চাইছে। এবার s এর মান কত? s হচ্ছে 10 কিলোমিটার। এদিকে তাকান, 10 কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ। আর n কত? ঘূর্ণন সংখ্যা 2000 ইজ ইকুয়াল টু 2 পাই r। দেখেন এই 3টা শূন্য দিয়ে 3টা শূন্য ক্যান্সেল, এই 2 দিয়ে 10 এর মধ্যে 5 বার, তার মানে 5। তাহলে 2 পাই r ইজ ইকুয়াল টু 5। তার মানে পরিধি এই পুরোটাই চাইছে, পরিধি ইকুয়াল টু 5 মিটার। তাহলে উত্তর হচ্ছে 5 মিটার। ডি নাম্বার অপশন ইজ রাইট। এই যে দেখেন, ওটা ছিল 99 সালের অঙ্ক, এটা হচ্ছে 19 সালের অঙ্ক। 19 সাল, ক্যালকুলেটর নাই, তাই একদম একটু ইজি করে দিছে যাতে কাটাকাটি করে অঙ্কটা করতে পারে। না, এই 30 মিনিট দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য, যে আপনি দেখেন এই 30 মিনিট, আরে 30 মিনিট অঙ্কে ব্যবহার করলাম না। আমাদের টেন্ডেন্সি হচ্ছে অঙ্কে যা যা দেওয়া থাকবে সব ব্যবহার করতে হবে, যা আছে সব খেতে হবে। না ভাই, মাঝে মাঝে কিছু খাবার থাকে, ওইটা আপনার মানে কনফিউজ করে দেওয়ার জন্য। ওইটা খেলে সমস্যা, আর অন্য খাবার খাইতে পারবেন না। হ্যাঁ, এটা এখানে ব্যবহার করার মানে এমনিতেই বুঝাই দিয়ে দিছে। যদি এখানে বলতো, আচ্ছা সেগুলো পরে, এখনই আপাতত এসব না বলি। একটি চাকার ব্যাস দেখেন, এবার দেওয়া আছে ব্যাস। ব্যাস মানে কিন্তু ভাইয়া ব্যাসার্ধের অর্ধেক, তাই এটা হচ্ছে ডি। ডি ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাস। চাকাটি 300 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? দেখছেন এবার কি চাইছে? কতবার ঘুরবে। তার মানে এবার ঘূর্ণন সংখ্যা চাইছে, ঘূর্ণন সংখ্যা। এবার চাইছে ঘূর্ণন সংখ্যা n। n ইজ ইকুয়াল টু হোয়াট? আর সে 300 মিটার পথ অতিক্রম করছে, তার মানে অতিক্রান্ত ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s হচ্ছে 300 মিটার, আর এটা হচ্ছে ব্যাস ডি। তাই ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক না? ব্যাস হচ্ছে পুরোটা, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই পুরো ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তো অর্ধেক পাবেন। তাই এই 4.2 কে 2 দিয়ে ভাগ করলে 21, 21 2 42 মানে 2.1। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.1। কারণ পরিধি বের করতে হতে ব্যাসার্ধ লাগবে। তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি? 2 পাই r ইনটু হচ্ছে n। ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব 2 পাই r ইনটু n। এখান থেকে আমাকে বের করতে বলছে n এর মান। তো যা বের করতে হবে সেটা রেখে দিবেন, বাকিগুলো পার করে দিবেন। তাহলে এই পাশে s আছে, থাকলো এই পুরো 2 পাই r এই পাশে আমরা নিয়ে আসি, ইজ ইকুয়াল টু n। এবার আমরা মান বসাবো। s এর মান কত? 300 মিটার। এবার মিটারেই আছে, s এর মান 300 মিটার। নিচে 2 ইনটু পাই মানে 22/7 ইনটু আর। আর মানে কত? ব্যাসার্ধ 2.1। কিভাবে 2.1? ব্যাস দিয়ে আছে 4.2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে 4.2 কে 2 দিয়ে ভাগ করলে 2.1 ইজ ইকুয়াল টু ঘূর্ণন সংখ্যা n। এবার ক্যালকুলেশন, এই যে এই 7 উপরে যাবে, তাহলে উপরে এই 300 থাকলো, এই 7 চলে যাবে উপরে, নিচে আছে 2 ইনটু 22 ইনটু 2.1 ইজ ইকুয়াল টু কত? n। ওকে, এবার ক্যালকুলেশন তাকান, পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দেন। এই পয়েন্ট তুলে দিলে উপরে 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘরে একটা শূন্য। এই 7 দিয়ে 21 এর মধ্যে যাবে 3 বার, 3 বার। দেখেন 3 7 21। এই 3 দিয়ে 300 কে কাটা যায়, 3 দিয়ে 300 কে যাবে 100 বার। এই 3 অক্ষে 3, 2টা শূন্য, ঠিক আছে। এবার এই 2 দিয়ে এটা যাবে 5 বার, 5 বার। তাহলে উপরে কত? দেখেন উপরে হচ্ছে 5 100 তে 500, আচ্ছা একটু কাটাকাটিকে যায়, তাই না? 11 দেখেন এটা কাটা যাবে, এটা কাটা যাবে।
2 দিয়ে যাবে হচ্ছে 11 দুগুনি 22, এটা হচ্ছে 50 দুগুনি 100। তাহলে উপরে আর কাটাকাটি যায় না, উপর হচ্ছে 5 11 5 5 5 25 250, আর নিচে কত 11 এত। তাহলে 250 বার 11, তাহলে 250 ডিভাইডেড বাই 11, এটাই উত্তর। কিন্তু এরকম অপশন তো নাই, এরকম অপশন তো নাই। তাহলে 250 কে 11 দিয়ে ভাগ করলে কত হয় আমি দেখি। এই যে 25 এর মধ্যে 11 দুগুনি 22 থাকলো 3 0, আবার 11 দুগুনি 22 থাকলো হচ্ছে 8 0, দশমিক দিয়ে 0 নিলাম, 7 11 77, 22.7। এখন 22.7, 22 অপশনে নাই, 22.7, 25 আছে 30 আছে, এটা আছে, এই জন্য কোনোটাই নয়, কোনোটাই নয় উত্তর। 22.7 কি অপশনে আছে? নাই, কোনোটাই নয় উত্তর। বুঝছেন কি বিষয়টা? 22.7 তো অপশনে নাই। ওকে, খুবই সিম্পল। নেক্সট, একটি চাকার ব্যাস 4.2 মিটার, 4.2 মিটার, তার মানে এটা হচ্ছে ব্যাস। এখান থেকে ব্যাসার্ধ কেমনে বের করবেন? আর ইকুয়াল টু কেমনে বের করবেন? এই 4.2 কে 2 দিয়ে ভাগ, 2.1, ঠিক আছে। 330 মিটার পথ অতিক্রম করতে, তার মানে 330 মিটার পথ, তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব, চাকাটি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব কত? এস 330 মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? ঘূর্ণন সংখ্যা চাইছে এন। ওকে, তাহলে আমরা কি জানি? ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু টুয়াইস পাই আর ইনটু এন। যেহেতু আমরা ঘূর্ণন সংখ্যা এন বের করবো, তাহলে এন রেখে দিবেন, বাকিগুলো পার করবেন। তাহলে এই পাশে এস আছে থাকলো, এই 2 পাই আর এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এন। এই এস এর মান হচ্ছে কত? 330 মিটার, তাহলে 330 মিটার নিচে 2 ইন্টু পায়ের মান 22/7, একবারে বসাবেন 22/7, সেই 7 উল্টে উপরে চলে আসবে, নিচে থাকবে 22। এগুলো হচ্ছে আপনার দক্ষতা। পরীক্ষার হলে 2 লাইন 1 লাইন কম লিখতে পারলে ভালো। আর এই আর এর মান কত? 2.1। ব্যাস, এই যে 22 পায়ের মান 22/7 বসাইছি, সেই 7 উপরে গেছে একবারে। এবার পয়েন্ট তুলে দিব, এখানে ক্যালকুলেশন। পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা 0। এবার দেখেন, এই 7 দিয়ে 21 এর মধ্যে যাবে 3 বার, এই 3 দিয়ে 33 এর মধ্যে 3 11 33, থাকলে একটা 0। ঠিক আছে, দেখেন এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার। দেখেন এখানে 22 দিয়ে এটা 5 বার যায়, 5 22 110। যদি না মনে থাকেন তাহলে আগে 2 দিয়ে কাটেন। 11 দুগুনি 22, 55 দুগুনি 110। এই 11 দিয়ে 55 যাবে, আবার 5 11 55, এই 5 আর এই 5 গুণ করলে 25, তার মানে এন এর মান 25। তাহলে ঘুরবে কয়বার? 25 বার। দেখছেন, বানাই দিয়েছে একদম সুন্দর করে, মিলাই দিয়েছে। এই এন এর মান 25 বার। ভয় পাবেন না যে কাটাকাটি আমি কেমনে করবো। আরে ভাই হবে, কাটাকাটি করা যায় বলেই প্রশ্ন পরীক্ষা আসছে, টেনশন করছেন কেন? ওকে, নেক্সট, একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার, ব্যাস 70 সেন্টিমিটার। এই ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন? ব্যাসকে 2 দিয়ে ভাগ, ব্যাসকে 2 দিয়ে ভাগ, তার মানে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু এই 70 কে 2 দিয়ে ভাগ করলে 35। 35 কি সেন্টিমিটার, কিন্তু মাথায় রাখেন সেন্টিমিটার, এগুলো একক খেয়াল রাখতে হবে। চাকাটি একবার ঘুরলে, কতবার ঘুরলে? একবার ঘুরলে, একবার ঘুরলে, তার মানে n ইকুয়াল টু 1, ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু 1। বলছে কতটুকু পথ অতিক্রম করবে, তার মানে এবার অতিক্রান্ত পথ চাইছে, অতিক্রান্ত পথের দূরত্ব মানে s। তাহলে আমরা কি করছি? ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টুয়াইস পাই আর ইন্টু কি, সরি, টুয়াইস পাই আর ইন্টু হচ্ছে n। একবার, তাহলে একবার, তাহলে এই হচ্ছে 2 পায়ের মান 22/7 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ এই যে 35 সেন্টিমিটার। এই 35 সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দিয়ে ভাগ, 1 মিটারে 100 সেন্টিমিটার। এগুলো জানতে হবে, নাহলে কিন্তু বিপদ, এগুলো মুখস্থ ডেটা, আমি তো শিখাইতে পারবো না। তবে হ্যাঁ, পরিমাপের অধ্যায় যখন আসবে আমি সিকোয়েন্স বুঝাই দিব, সমস্যা নেই। সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দিয়ে ভাগ, আর এন ঘূর্ণন সংখ্যা একবার। ওকে ফাইন, তাই না? এবার কাটাকাটি। তো দেখেন এবার আপনাকে একটু অ্যাপ্রক্সিমেশনে আসতে হবে। হ্যাঁ, দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 7 35, 5 20 100, এই 7 আর এই 7 কাটা, এইটা দিয়ে এইটা যাবে হচ্ছে 10 দুগুনি 20, 10 দুগুনি 20, 10 দুগুনি 20, উপরে আছে 22, নিচে আছে 10। এটাই হলো আমাদের উত্তর, 22/10, 22/10 মানে 2.2। অপশন কি 2.2 আছে? দেখেন এদিকে তাকান, উত্তর 2.2। এটা মিটার, কেন মিটার? কারণ এই যে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে ফেলছিলাম, তার মানে উত্তরটা মিটারে আসবে। 2.2, অপশনে সরাসরি 2.2 নাই। এবার এই অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোনটা 2.2 এর কাছাকাছি। 2.259, 2.199, এই দেখেন 2.199। আমরা কি করতাম? দশমিকের পরে, পয়েন্টের পরে যদি কোথাও 5 এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের ডিজিটের সাথে 1 যোগ করে দিতাম। তো এটা 9 মানে কি
এর আগের ডিজিটের সাথে 1 যোগ করে বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে এটা হবে 2.2। তার মানে এই জিনিসটা হচ্ছে 2.2 এর সবচেয়ে বেশি কাছাকাছি, তাই আমাদের উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? ওকে, নেক্সট। একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার, চাকাটি একবার ঘুরলে, আরে একই অঙ্ক 58 কি রিপিট হয়েছে? 58 রিপিট হয়েছে, মানে এখানে রিপিট হয়েছে, বইয়ে রিপিট হয়নি, সমস্যা নেই। এবার বলছে একটি চাকার পরিধি 5 মিটার। এবার তাকান কি দেওয়া আছে, এবার দেওয়া আছে পরিধি, পরিধি মানে 2πr, মানে পুরো 2πr এর ভ্যালু 5 দেওয়া আছে। এবার ওকে ফাইন, ভেরি গুড। 80 কিলোমিটার পথ যেতে, তার মানে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে 80 কিলোমিটার, কতবার ঘুরবে, ঘূর্ণন সংখ্যা n, এটা বের করতে বলছে। বুঝছেন কিনা বলেন? এখন কি বলছি, ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কত, 2πr ইন্টু হচ্ছে কি n। এবার আমাদের বের করতে বলছে কি ঘূর্ণন সংখ্যা n, তাহলে ঘূর্ণন সংখ্যা n বের করতে বলছে, তাহলে n রেখে দেন, বাকিগুলো সব এই পাশে পার করে দেন। তাহলে এই পাশে s আছে থাকলো, আর এই 2πr এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু n। এবার মান বসাতে হবে। s এর মান কত, s এর মান হচ্ছে 80 কিলোমিটার। 80 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ, নিচে 2πr, তাহলে 2 ইন্টু, আর দরকার নাই 2πr, পুরো 2πr এর ভ্যালুই তো দেওয়া আছে 5, তার মানে পুরো 2πr এর পরিবর্তে 5 বসাবো, তাহলে পুরো 2πr এর পরিবর্তে 5 ইজ ইকুয়াল টু n। এখন দেখেন এই 5 দিয়ে এটাকেও কাটা যায়, এটাকেও কাটা যায়, সমস্যা নেই, কাটেন। এই 5 দিয়ে 10 এর মধ্যে যাবে 2 বার, আর এই 2টা শূন্য বসে গেল, 200। এবার এই 2 দিয়ে 8 কে গুণ করলে 16, এখানে একটা শূন্য আর এখানে 2টা শূন্য, মানে মোট 3টা শূন্য, তাহলে 16,000 বার ঘুরবে, তাহলে উত্তর হচ্ছে 16,000 বার ঘুরবে। ক্লিয়ার? কতবার ঘুরবে? 16,000 বার। ডি নাম্বার অপশন ইজ রাইট, 16,000 বার ঘুরবে, তবে চাকাটি 16,000 বার ঘুরবে। ওকে, নেক্সট। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। দেখেন একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, পরিধি মানে পুরো 2πr এর ভ্যালু, 1 কিলোমিটার 500 মিটার। আসলে জিনিসটা এরকম বলা উচিত ছিল যে 1500 মিটার পথ অতিক্রম করতে, বলছে 1 কিলোমিটার 500 মিটার, এরকম বলতো 1 কিলোমিটার ও 500 মিটার দূরত্ব অতিক্রম করতে। 1 কিলোমিটার 500 মিটার, মানে 1 কিলোমিটার মানে কিন্তু 1000 মিটার, কিলোমিটারকে মিটার করতে হবে, 1000 মিটার আর হলো 500 মিটার, মানে মোট কত, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1500 মিটার। বুঝছেন? এই যে 1 কিলোমিটার 500 মিটার, মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 500 মিটার মানে তো 500 মিটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 1500 মিটার। তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু 1500 মিটার। পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এটা হবে না, এটা মিসিং, এটা একটু ভুল হবে, ওটা কেটে দিতে হবে। হ্যাঁ, দাড়িটা আবার যা পড়ে গেছে কখন, 60 নাম্বার না, আমি একটু বইয়ে দাগায় রাখি, 60। আচ্ছা, চাকাটি কতবার ঘুরবে, কি চাইছে, ঘূর্ণন সংখ্যা n কত। এখন আমরা জানি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি, 2πr ইন্টু হচ্ছে n। হ্যাঁ, যেহেতু n বের করতে বলছে, তাহলে n রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে এই পাশে আছে s, এই 2πr এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু n। এবার এই s এর মান কত, s এর মান হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত, 1 কিলোমিটার 500 মিটার, মানে মোট 1500 মিটার। আর পুরো 2πr এর ভ্যালু দেওয়া আছে, এই যে পুরো 2πr পরিধি, এই যে পুরো 2πr 5 মিটার, ইজ ইকুয়াল টু n। এই 5 দিয়ে 15 এর মধ্যে যাবে 3 বার, আর এখানে 2টা শূন্য, তাহলে 300, তাহলে n ইজ ইকুয়াল টু 300, তার মানে কতবার, 300 বার ঘুরছে, 300 বার ঘুরবে, তাহলে উত্তর 300 বার। সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট। একটি চাকার পরিধি 8 ফুট। দেখেন এবার 8 ফুট, একটি চাকার পরিধি 8 ফুট, পরিধি মানে পুরো 2πr এর ভ্যালু, পুরো 2πr 8 ফুট, 1 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। এই তো আরেক সমস্যা, পরিধি দিয়ে আছে ফুটে, আর অতিক্রান্ত দূরত্ব s দিয়ে আছে কিলোমিটারে। এখন এই দুইটাকেই কি করতে হবে, একই এককে নিয়ে আসতে হবে, সেম এককে। ফুট থেকে আমি কিলোমিটার কনভার্ট আমার মনে নাই, আমি নিজেই মনে রাখি না আর কি। ফুট থেকে মিটার কনভার্ট করতে পারি, কিলোমিটার থেকেও মিটার কনভার্ট করতে পারি, তাই আমি ফুটকে মিটার বানাবো, কিলোমিটারকেও মিটার বানাবো। 1 কিলোমিটার মানে 1.6, 1 কিলোমিটার, 1 কিলোমিটার যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1.6 অন, সরি 1000 মিটার, 1000 মিটার, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, মাইল মনে করছি। তাহলে এটা কিলোমিটার আছে, এটাকে মিটার কনভার্ট করতে পারবো, ফুটকেও মিটারে কনভার্ট করতে পারবো। এখন 1 ফুট
1 ফুট সমান 3.28, 1 মিটার সমান 3.28 ফুট। 1 মিটার সমান 3.28 ফুট, ঠিক আছে। আচ্ছা, তার মানে ফুটকে যদি মিটারে কনভার্ট করেন তাহলে 3.28 দিয়ে ভাগ করতে হবে। মিটারকে যদি ফুটে কনভার্ট করেন তাহলে 3.28 দিয়ে গুণ, কারণ 1 মিটার সমান যে 3.28 ফুট। তাহলে ফুটকে যদি মিটারে কনভার্ট করেন তাহলে 3.28 দিয়ে ভাগ। ওকে, আচ্ছা এবার দেখেন কি চাইছে, চাকাটি কতবার ঘুরবে, তার মানে ঘূর্ণন সংখ্যা n চাইছে। তাহলে আমরা কি জানি, ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টুয়াইস পাই r ইন্টু হচ্ছে n। তাহলে ঘূর্ণন সংখ্যা n যদি বের করতে চান n রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এই পাশে আছে s, এই 2 পাই এর গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু ঘূর্ণন সংখ্যা n। এই s কত, s হচ্ছে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব 1 কিলোমিটার। এই কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ। আর 2 পাই আর, এই 2 পাই আর পরিধি, এই পুরো 2 পাই এর ভ্যালু 8 ফুট। তাহলে পুরো 2 পাই আর ইকুয়াল টু 8 ফুট। এই ফুটকে যখন আপনি মিটারে কনভার্ট করবেন তখন 3.28 দিয়ে ভাগ করবেন। 3.28 দিয়ে ভাগ, এখন 3.28 দিয়ে এখানে ভাগ করছেন, এটা উপরে চলে যাবে। তাহলে দেখেন 1 ইন্টু 1000, এই 3.28 চলে গেল উপরে, আর নিচে কত, নিচে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু হচ্ছে n। আচ্ছা দেখেন, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর 2টা শূন্য, এই 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটা। এবার 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা 5 দুগুণী 10, এটা 4 দুগুণী 8। এবার 4 দিয়ে এটা কাটা যায় কিভাবে, যে 4 দিয়ে কাটতে হলে লাস্টের 2 ডিজিট 28, 4 দ্বারা বিভাজ্য, এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, দেখছেন। তাহলে 32 এর মধ্যে 4 যাবে 8 বার, 4 32, 8 পরে থাকলো 8, 4 দুগুণী 8, 82। তাহলে 5 গুণ 82, তাহলে 5 ইন্টু 82, এটাই আমাদের উত্তর, যা আসবে তাই। 5 দুগুণী 10 এর শূন্য, হাতে 1, 5 40 আর 1 41, 410। তাহলে এর মান 410 বার অ্যাপ্রক্সিমেটলি। কেন, কারণ ওই যে 1 মিটার ইকুয়াল টু 3.28, এরপরে আরো একটু আছে, তো 3.28 ফুট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখানে 3.28 ফুট বসাইছেন, অ্যাপ্রক্সিমেট মান বসাইছেন, তাই উত্তরটা এক্স্যাক্টলি আসবে না। 410 না, 410ই তো আছে, 410 তো আছে, সমস্যা নেই, 410ই আছে। আপনারা কি বুঝতেছেন? এগুলা ক্যালকুলেশন নিয়ে মানে প্যানিক করবেন না, আমি আছি, হ্যাঁ, প্যানিক হবেন না। কিন্তু এই যে কনভার্সন, এগুলো কিন্তু মুখস্থ ডেটা, এগুলা তো এখন কেন কনভার্ট করতেছি, কারণ এই একক, এগুলো একক সেম না বানালে, এই একক সেম না বানালে তো অঙ্ক হবে না। তাই এইটাকেও আর এইটাকেও সেম বানাতে হবে। তাহলে এই ফুটকে কিলোমিটার করলে উত্তর হতো, কিন্তু ফুটকে কিলোমিটার করতে আমি এটা মনে রাখি না। আমি ফুটকেও মিটার করতে পারি, কিলোমিটারকেও মিটার করতে পারি, তাহলে দুজনকে মিটার বানা ফেলবো। নেক্সট, একটি চাকা, যদি একটি চাকার পরিধি 5 মিটার হয়, দেখেন 5 মিটার পরিধি, পুরো পরিধির মান দেওয়া আছে, পরিধি মানে পুরো 2 পাই আর এর ভ্যালু দেওয়া আছে, এই যে 2 পাই আর, পুরো 2 পাই আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 20 মাইল পথ অতিক্রম করতে। দেখেন এবার মাইলে দেওয়া আছে, দেখছেন মাইল, সমস্যা নাই আমাদের এইসব, এই জন্যই তো এককের কনভার্সন, পরিমাপ, এগুলো জানতে হবে। 20 মাইল, তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s, এই s হলো 20 মাইল। অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে, ঘূর্ণন সংখ্যা n চাইছে। তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি, টুয়াইস পাই r ইন্টু হচ্ছে n। তাহলে যেহেতু ঘূর্ণন সংখ্যা বের করবে, n রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এটা হচ্ছে s, এই হচ্ছে 2 পাই আর গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু n। এখন s এর ভ্যালু কত, s এর ভ্যালু হচ্ছে 20 মাইল। দেখেন এদিকে তাকান, s এর ভ্যালু দূরত্ব 20 মাইল। এইবার দেখেন এদিকে তাকান, পরিধি দেওয়া আছে মিটারে, এই কিলো দূরত্ব দেওয়া আছে মাইলে। তাহলে হয় এই মিটারকে মাইল বানাতে হবে, নাহলে এই মাইলকে মিটার বানাতে হবে, একই একক বানাতে হবে। তো মাইলকে মিটার বানাতে আমি পারি। 1 মাইল, এদিকে তাকান, 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার। কিলোমিটারকে তো মিটারে বানাতে হলে, কিলোমিটারে আসতে পারলেই তো মিটারে চলে যেতে পারবো, কারণ কিলোমিটারকে আবার 1000 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে গেল মিটার। আমার কথা কি বুঝছেন? এই হচ্ছে 20 মাইল, এই 20 মাইলকে 1.61 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 1.61 বা 1.6 দেন, 1.61। এই পয়েন্টের পরে এখানে 1, এটা 1 দিলে পরে ক্যালকুলেশনটা একটু জটিল হবে না? এটা 1.6 দিলে, কারণ 6 এর পরে 1, একটু বাদ দিলে সমস্যা নাই, অ্যাপ্রক্সিমেট করতেছি। তো 1.61 এর জায়গায় 1.6 দেন, ক্যালকুলেশন সহজ হবে। হ্যাঁ, 1.6, তাহলে 20 মাইলকে 1.6 দিয়ে গুণ করে কেবল কিলোমিটার করছি, এই কিলোমিটারকে আবার 1000 দিয়ে গুণ করলাম, তাইলে হলো মিটার। বুঝছেন? এই যে মিটার বানায় ফেলছি। আর এই পুরো 2 পাই এর ভ্যালু দেওয়া আছে কত, 5 মিটার, ইজ ইকুয়াল টু ঘূর্ণন সংখ্যা n। এই পয়েন্ট তুলে দিব, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, এই শূন্য দিয়ে এটা কাটা, এই 5 দিয়ে এটা যাবে 4 বার,
দেখেন এই 4 দিয়ে 16কে গুণ করলে 4 16তে 64, আর এখানে আছে 100 মানে দুইটা শূন্য, 6400 বার ঘুরবে। 6400 অপশন আছে, এই যে 1 নাম্বার অপশন ইজ রাইট। ভয় পাবেন না, ক্যালকুলেশন খুবই সহজ, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। এখন 1.6 অন ধরলে কি অঙ্ক হতো না? হতো হতো তখন 6400 জায়গা 6441 আসতো, 410 আসতো, কাছাকাছি উত্তর মারতে হতো। বুঝছেন? কোনো সমস্যা নাই। মানে অঙ্কটা ওরা 1.6 ধরে ক্যালকুলেট করছে। আরে 1.61 আর 1.6 একই তো, কাছাকাছি তো। নেক্সট, একটি গাড়ির চাকা 250 বার ঘুরলে, দেখেন 250 বার ঘুরলে, তাহলে 250 বার ঘুরলে তাহলে ঘূর্ণন সংখ্যা n 1 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এবার 1 কিলোমিটার। ওকে ফাইন। বলছে চাকার পরিধি কত? চাকার পরিধি চাইছে। পরিধি মানে কি? পরিধি মানে টোয়াইস পাই আর, তাহলে পুরো পরিধি চাইছে মানে পুরো 2 পাই আর এর ভ্যালু বের করতে হবে। পরিধি মানে 2 পাই আর, তার মানে সম্পূর্ণ 2 পাই আর এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি? টোয়াইস পাই আর ইনটু হচ্ছে n। যেহেতু আমাকে পরিধি বের করতে হবে, মানে পুরো 2 পাই আর এর ভ্যালু বের করতে হবে, তাহলে 2 পাই আর অংশটা রেখে দেন, আর এই n এই পাশে পার করেন। যা বের করবেন তা এক পাশে রাখবেন, বাকিগুলো আর এক পাশে নিয়ে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে s, n এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, আর এই পাশে থেকে গেল টোয়াইস পাই আর। এই s এর মান কত? s এর মান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 1 কিলোমিটার। 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার। কিলোমিটারকে মিটার বানালাম কেন? এই যে অপশনে মিটারে আছে যে, হ্যাঁ, তাহলে 1 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটার বানালাম। আর এই n এর, সরি n কত? n হচ্ছে 250, এই যে n এর মান 250 বার ঘুরবে, ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আর। এই শুনে শুনে ক্যান্সেল, এই 25 দিয়ে 100 এর মধ্যে 4 বার, 4 25 100, তাহলে এই পাশে 4, এই পাশে টোয়াইস পাই আর। আর এই টোয়াইস পাই আর মানেই পরিধি, তাহলে পরিধির মান 4, উত্তর হচ্ছে 4 মিটার। বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি গাড়ির চাকা 250 বার ঘুরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। 250 বার ঘুরছে, তাহলে 250 বার ঘুরে, তার মানে এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা n, 1 কিলোমিটার, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s, পথ অতিক্রম করে। বলছে চাকার ব্যাসার্ধ কত? কি চাইছে? চাকার ব্যাসার্ধ। চাকার ব্যাসার্ধ মানে আর, আর এর মান কত? আর এর ভ্যালু কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টোয়াইস বাই r ইনটু হচ্ছে ঘূর্ণন সংখ্যা n, তাই কি না? তাহলে এখান থেকে আমাকে চাকার ব্যাসার্ধ বের করতে হবে, মানে আর এর মান বের করতে হবে। যেহেতু আর বের করতে হবে, তাহলে আর বাদে সবাই পাশে নিয়ে আসেন। তাই এটা হচ্ছে s, হ্যাঁ, তাহলে আর বাদে আছে কি? আর বাদে আছে 2 পাই আর আছে n, তাহলে 2 পাই এই পাশে, এগুলো তো সব গুণ আছে, তাহলে 2 পাই এই পাশে এসে ভাগ হলো, এই n ও এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু হচ্ছে r। ওকে ফাইন। এবার s এর মান কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। 2 ইনটু এই পায়ের মান ওরা এবার বসায়নি, কারণ দেখেন অপশনে পায়ের সাহায্যে রাখছে, দেখছেন তো? পাইটা রেখে দেন, পাইটা রেখে দেন, বসাই দিলেও সমস্যা নেই, প্রবলেম নেই। n কত? অপশন দেখে পরে চেক করতে হবে আর কি। n এর মান 250 ইজ ইকুয়াল টু r। দেখেন এইটা দিয়ে এই শূন্য একবার কেটে গেল, এই 25 দিয়ে 100 এর মধ্যে যাবে 4 বার, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো পাই, তাহলে উত্তর হচ্ছে r এর মান 2 বাই পাই। তাই দেখেন অপশনে 2 বাই পাই এইভাবেই আছে, এইভাবেই আছে। ক্যালকুলেটর নাই মানে আপনাকে জটিলতা সৃষ্টি করবে না। 2 বাই পাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে টোয়াইস বাই পাই, 2 বাই পাই। ওকে, তাহলে এই হচ্ছে ঘুরতে 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 অতিক্রান্ত দূরত্ব রিলেটেড অঙ্ক। মনে রাখবেন, চাকা ঘুরতে ঘুরতে একটা দূরত্ব যায় না, সেই দূরত্ব কত? টোয়াইস পাই আর ইনটু n। পরিধির সাথে ঘূর্ণন সংখ্যাকে গুণ করলে ওই চাকা রাস্তা বরাবর কতটুক গেছে সেটা পাওয়া যায়। তাহলে একটা চাকা 300 বার ঘুরছে, কত দূরত্ব যাবে? যে গণিত জানে সে বের করে ফেলবে, বলবে 300 ইনটু ওর পরিধি মাপো, ব্যাস বসাই দাও। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক করব, সবাই একটু তাকাবেন। একান্ন নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অনেকবার আসছে এই টাইপটা। আমি যদিও কম রাখছি, 3-4টা অঙ্ক রাখছি, কিন্তু অনেকবার আসছে এই টাইপের অঙ্ক। এইটা এবং ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব খুব ইম্পর্টেন্ট। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে। দেখেন সবাই তাকান না, প্রথমে কনসেপ্ট বুঝবেন। একটা অঙ্ক, প্রথম অঙ্ক করার সময় কনসেপ্ট বুঝবেন, পরে আপনি তাড়াহুড়ো করবেন। 12 বার ঘুরে, বলছে চাকাটি 5 সেকেন্ডে কত দূরত্ব, কত ডিগ্রি ঘুরবে। এবার কিন্তু কত দূরত্ব চাইনি, কত ডিগ্রি। ডিগ্রি মানে কোণ,
এবার কিন্তু কত দূরত্ব অতিক্রম, মানে রৈখিক দূরত্ব চাইনি, এবার চাইছে কৌণিক দূরত্ব, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কত ডিগ্রি ঘুরবে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা প্রতি মিনিট মানে এদিকে তাকান, এদিকে তাকান, প্রতি মিনিট মানে কত? আচ্ছা আমাকে বলেন তো, আমাকে বলেন কয়বার ঘুরছে চাকাটা, কয়বার ঘুরছে, এদিকে তাকান। 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আগে বোঝেন। চাকাটা কয়বার ঘুরছে? 12 বার। এই যে 12 বার, তাহলে আমাকে বলেন, শর্টকাট করবেন না, শর্টকাট করলে বিপদ, মনে থাকবে না ভাই, সেন্স অ্যাপ্লাই করেন, ঐকিক নিয়ম। আমাকে বলেন একবার ঘুরলে, এদিকে একবার ঘুরলে কত ডিগ্রি যায়? একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে? 360 ডিগ্রি। একটা চাকা পূর্ণ একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরে, তাহলে 12 বারে কত ডিগ্রি ঘুরবে? 360 গুণ 12। এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। তাহলে এটা কি? একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, তাহলে ঘুরছে তো সে 12 বার, তাহলে মোট ঘুরছে কত ডিগ্রি? 360 গুণ 12, তার মানে সে এত ডিগ্রি ঘুরছে মোট। আমি একবার মোট বের করে ফেলাম, এদিকে তাকান। এই যে 12 বার যে ঘুরছে কয় মিনিটে? প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এদিকে তাকান, এদিকে। তার মানে এই যে 12 বার ঘুরছে, তাহলে 12 বারে মোট কত ডিগ্রি ঘুরছে? 360 গুণ 12। প্রথম কাজ এটাই করবেন সবসময়, এই টাইপের অঙ্ক সলভ করার সময় প্রথমে কি করবেন? মোট কত ডিগ্রি ঘুরছে সেটা আগে বের করবেন, টোটাল কত ডিগ্রি ঘুরছে সেটা আগে বের করবেন। তাহলে একবারে 360 ডিগ্রি ঘুরে এরকম 12 বার ঘুরছে, তাহলে মোট ঘুরছে 360 গুণ 12। এই কাজটা আগে করবেন সবসময়। এই যে 360 গুণ 12, এই যে মোট ঘুরছে, এটা কত সময় ঘুরছে? প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে। তাহলে কি এইভাবে বলা যায় না যে 60 সেকেন্ডে ঘুরে হলে এত ডিগ্রি? বলা যায় কিনা? যায়। ইয়েস, দেখেন তাহলে আমরা লিখবো 60 সেকেন্ডে ঘুরে ইজ ইকুয়াল টু 360 গুণিতক 12 ডিগ্রি। 12 ডিগ্রি, এখানে ডিগ্রি দিয়ে দেন, পরীক্ষার হয়তো ডিগ্রি লিখবেন না, এইসবও লিখবেন না, 60 টান দিয়ে লিখবেন। তাহলে অতএব 1 সেকেন্ডে ঘুরে কত? 360 গুণ 12 ডিভাইডেড বাই 60। কিন্তু অঙ্কে তো চাইছে 5 সেকেন্ডে, তাইলে লিখবো অতএব 5 সেকেন্ডে ঘুরে 360 গুণিতক 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 60। এই শূন্য আর এই শূন্য কাটা, এই 6 দিয়ে 36 এর মধ্যে যাবে 6 বার। ওকে, এবার তাকান, এই 5 দিয়ে 30 কে গুণ করেন, দেখেন 5 12 তে 60, 60 কে 6 দিয়ে গুণ, এখানে কি আছে? 6 গুণ 12 গুণ 5 না? এটাই তো উত্তর, এই যে 6 গুণ 12 গুণ 5। তাইলে 5 12 তে 60, 60 কে 6 দিয়ে গুণ, তাহলে 5 12 তে হলো 60, 60 কে 6 দিয়ে গুণ, 6 6 36 আর একটা শূন্য, 360 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 360 ডিগ্রি। এই যে এই নাম্বার অপশন ইজ রাইট। এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আবার বলছি যে চাকাটি কোনো একটা টাইম বলবে, এত সময়ে কত ডিগ্রি ঘুরবে। এই টাইপের প্রশ্ন সলভ করার সময় আপনার প্রথম কাজ চাকাটা কয়বার ঘুরছে সেখানে দেখবেন। একবার ঘুরলে 360 ডিগ্রি, একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে যতবার ঘুরছে 360 কে তত দিয়ে গুণ করে মোট কত ডিগ্রি ঘুরছে সেটা বের করে ফেলবেন। তারপরে এই যে ঘুরছে, এই ঘুরছে কত সময় সেই একটা টাইম দেওয়া আছে। এখন এটা ছিল মিনিটে, মিনিটকে কেন সেকেন্ডে কনভার্ট করছে অনেকে বোঝে না যে ভাই এই মিনিটকে কেন সেকেন্ড বানালেন, কারণ পরবর্তীতে যে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরছে সেটা চাইছে। বোঝেন আগে, এদিকে তাকান, আগে কম্পেয়ার করা বোঝেন। 5 সেকেন্ডে কতটুকু ঘুরে সেটা চাইছে, তাহলে 5 সেকেন্ডে কতটুকু ঘুরে, তার মানে এখানে সেকেন্ডে, মানে এখানে চাইছে 5 সেকেন্ডে কতটুকু ঘুরে, তাই আমরা প্রতি মিনিটকে 60 সেকেন্ড বানাই নিছি, কারণ ওখানে যে সেকেন্ডে চাইছে, বুঝছেন? এই জন্য, এমনিতে না, বুঝতে হবে, নাহলে মনে থাকবে না যে এটাকে মিনিটকে সেকেন্ড বানাতে হবে, মনে থাকবে না। মনে থাকতে হলে সিকোয়েন্স বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এই অঙ্ক আসলে প্রথমে কি করবেন? একবারে ঘুরে 360, তাহলে 12 বারে ঘুরছে কত? 12 দিয়ে গুণ, মানে এই কাজটা প্রথমে করবেন, মানে 360 কে যতবার ঘূর্ণন সংখ্যা তত দিয়ে গুণ করে মোট ঘূর্ণন বের করবেন। এই মোট ঘূর্ণনটা একটা সময় দেওয়া আছে যে প্রতি মিনিট, এখানে বলবে 2 মিনিট 3 মিনিট, সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, নেক্সট। এই যে এখন ভালো করে বুঝে যাবেন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। দেখেন প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি যায়, তাহলে 90 বারে 360 গুণ 90। ওকে, বলছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে এই যে 360 গুণ 90 এত ডিগ্রি ঘুরছে কয় সেকেন্ডে? প্রতি মিনিটে, মানে 360 সেকেন্ডে। তাহলে এইভাবে লিখবেন 60 সেকেন্ডে ঘুরে 360 গুণ 90। ওইসব ঘুরে টোরে বাংলা লেখার সময় নাই, 60 সেকেন্ডে এক দাগ দিয়ে লিখে ফেলবেন। পরীক্ষার এত কিছু লেখার সময় আছে, তবে 1 সেকেন্ডে ঘুরে 360 গুণ 90 ডিভাইডেড বাই 60, এটা কাটা 6 6 36, 6 9 54 আর একটা শূন্য, 540 ডিগ্রি। শেষ।
অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবে যখন, তখন তো আপনার এই করতে লাগবে মোটে 10 থেকে 15 সেকেন্ড, খালি কাটাকাটি করার যে সময়, তার বাইরে তো আপনার কোনো সময় নেই আছে। ঠিক আছে, নেক্সট। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরলে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে 80 বার ঘুরলে, দেখেন এইদিকে তাকান, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডে 80 বার ঘুরছে, 80 বার ঘুরছে, একবার ঘুরলে যায় 360 ডিগ্রি, তাহলে 80 বার ঘুরলে 360 গুণ 80, এটা হচ্ছে মোট ঘূর্ণন, কৌণিক ঘূর্ণন। 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? তাইলে এই যে 60 সেকেন্ডে ঘুরছে 360 গুণ 80, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 360 গুণিতক 80 এত ডিগ্রি, অতএব 1 সেকেন্ডে ঘুরে 360 গুণিতক 80 ডিভাইডেড বাই 60, এই শূন্য শূন্য ক্যান্সেল, 6 6 36, 6 8 48 আর একটা শূন্য, 480 ডিগ্রি অপশনে আছে, এই যে 480 ডিগ্রি। একেবারেই সিম্পল ভাই, একেবারে খালি সিকোয়েন্স বুঝতে হবে, শর্টকাট করা যাবে না, করবেন না, মনে থাকবে না, আমারই মনে থাকে না, তাহলে আমি যেটা মনে রাখতে পারতেছি না সেটা আমি আমার স্টুডেন্টের উপর চাপাই দিব কিভাবে? আমি না হয় ক্লাস নেওয়ার আগে এখানে বসে বসে মুখস্থ করে তারপর পড়াবো, কিন্তু আপনাকে তো মনে রেখে পরীক্ষা হলে যেতে হবে, তাহলে আমি আপনার ক্ষতি করতে পারি না তো। আমি শর্টকাট পড়ায় যদি এইসব অঙ্ক যদি শর্টকাট করে, শর্টকাট কোনটা করবেন? অনেক বড় অঙ্ক, সেটা শর্টকাট করবেন, একটা দুটো অঙ্ক করাই লাগে, কিন্তু এই অঙ্কটাই ছোট, তারে আবার শর্টকাট করতেছে কে রে ভাই? এটা করবেন না, এসব শর্টকাট খাবেন না, কেউ খাওয়াইলেও আপনি বদহজম হবে, আবার বলছি পরীক্ষা হলে মনে থাকবে না। প্রেশার, শর্টকাট মানে প্রেশার। কি প্রেশার? পরীক্ষা হলে এমনিতেই মানুষের মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, আবার শর্টকাট। নিজের নামই মনে থাকে না পরীক্ষার হলে, নিজের নাম মনে থাকে না, বাবার নাম মনে থাকে না। দেখুন নিজের নাম পরীক্ষা হলে যে বাবার নামে কনফিউশন হয়, জানেন? নিজের নামে কনফিউশন হয়। নিজের বাবার নাম মনে থাকে না, শর্টকাট। দেখবেন অনেকে বলবে যে ভাই এই কথা বললেন কেন? আপনি কখনো দেখছেন পরীক্ষার হলে আপনি ওএমআর পূরণ করার সময় আপনি নিজের নাম সার্টিফিকেট অনুসারে মিলাই দেখেন যে ঠিক লিখলাম কিনা? তারপর নিজের নামই মনে নাই, বাবার নাম মনে নাই, শর্টকাট আপনি মনে রাখতে যাচ্ছেন, এটা হয়? শর্টকাট মনে থাকবে না, পরীক্ষার হলে শর্টকাট যাবে না ভাই, আমি আপনাকে বলছি। এইটা রিয়েলিটি, এটা মানে নেন, বাস্তবতা মেনে নেন। তাহলে কি করতে হবে? কনসেপ্ট বুঝে বুঝে মূল বিষয়গুলো পড়তে হবে, তাহলে একসময় এমন এক্সপার্ট হবেন, মূল নিয়মই আপনি এত দ্রুত করতে পারেন যে আপনার শর্টকাটের কোনো প্রয়োজন হবে না। একটা সত্য কথা বলি, আপনি এটা মানে মানেন আর না মানেন, শর্টকাট পড়ানোর আগে টিচারও টেবিলে বসে পড়ে তারপরে এসে শর্টকাট পড়ায়। তো ওই যে টিচার যে আমি ধরেন শর্টকাট যদি পড়াই, তা আমি তো টেবিলে বসে এসে আমি ক্লাস নিব, তো আমি তো ক্লাস নেওয়ার আগে 10 মিনিট আগে আমি শর্টকাটগুলো পড়ে এসে পড়াচ্ছি, তা আমার তো মুখস্থ থাকবেই। কিন্তু আপনি তো যাবেন পরীক্ষার হলে, তো পরীক্ষার হলে যাবেন, আপনার সাথে কি আপনি কি পরীক্ষায় যাওয়ার আগে, হলে যাওয়ার আগে কি প্রত্যেকটা চ্যাপ্টারে সব শর্টকাট দেখে যেতে পারবেন? আর দেখে যেতে পারলেও কি মনে থাকবে? তা আমি টিচার, আমি শর্টকাটটা টেবিলে বইয়ে মানে মানে পড়ে এসে আমি পড়াচ্ছি, আমার তো মুখস্থ থাকবেই, কিন্তু এটা তো আমার নিজেরই মনে থাকবে না কিছুক্ষণ পরে। তাহলে আমার যা মনে থাকে না সেটা আমি আমার স্টুডেন্টের উপর চাপাই দেবো কিভাবে, যা আমারই মনে থাকে না? হ্যাঁ, শর্টকাট ভালো না। হ্যাঁ, তবে অনেক বড় বড় যদি দু একটা অঙ্ক থাকে, সেটা দু একটা অঙ্ক শর্টকাট করা যেতে পারে, কিন্তু সব অঙ্কই যারা শর্টকাট করে তার তো মনে থাকবে না। এটা অঙ্কটাই ছোট, শর্টকাটে কি করবেন? হ্যাঁ, নিজের ভালো বোঝেন, তাহলেই কাজে লাগবে। নেক্সট, আচ্ছা এগুলো আমরা করে ফেলছি, এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, দেখেন লেখেন এটা কি হবে বলেন। একটি চাকা 3 মিনিটে 60 বার ঘুরে 3 মিনিটে 60 বার ঘুরলে 10 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? দশ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? কি বলছে? 3 মিনিটে 60 বার ঘুরলে 10 সেকেন্ডে কতটুকু ঘুরবে? দেখেন এই যে 60 বার ঘুরছে, আপনার এটা উত্তর দেন তো কত হয়? এটা উত্তর দেন তো কত হয় বলেন, আমি একটু পানির বিরতি দিলাম।
কত হবে এটা? কত? উত্তর কত এটা বলেন? 1200। আচ্ছা, আফরিন জাহান, আফরিন জেরিন, সরি আপু নামটা ভুল বলে ফেলছি, আফরিন জেরিন ইভা 1200। আচ্ছা, অন্যদের কি অবস্থা? আমি করে দিব, সমস্যা নাই, আমি দেখছি অন্যদের উত্তর কি আসে। এখানে বলছে 60 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি যায়, তাহলে 60 বারে কত? 360 গুণ 60। আগে মোট ঘূর্ণন বের করে ফেললেন। 3 মিনিট কিন্তু এবার, হ্যাঁ ভাইয়া 10 সেকেন্ডে চাইছে, তাহলে এই মিনিটকে সেকেন্ড বানাতে হবে। তাহলে 3 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, 3 মিনিটে 60 গুণ 3 মানে 180 সেকেন্ড। 180, সরি ডিগ্রি না, 180 সেকেন্ড। তার মানে এই যে এত ডিগ্রি ঘুরছে এটা হলো 180 সেকেন্ডে, তাহলে লিখবেন 180 সেকেন্ডে ঘুরে 360 গুণ 60 বা 60 ডিগ্রি, অতএব 1 সেকেন্ডে ঘুরে 360 গুণ 60 ডিভাইডেড বাই 180, কিন্তু অঙ্কে চাইছে 10 সেকেন্ডে, তাহলে অতএব 10 সেকেন্ডে ঘুরে 360 গুণ 60 ডিভাইডেড বাই 180 ইন্টু 10। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এটা যাবে 3 বার, 3 দিয়ে এই 36 এর মধ্যে এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তিন দিয়ে 36 12 বার, উত্তর 12 ডিগ্রি আসলো। 12 ডিগ্রি আসলো যে 1200। আমার ভুল হয়েছে কোথাও? একবার ঘুরলে 360 ডিগ্রি যায়, তাহলে 60 বারে, আমার কি ভুল হয়েছে? এই আপনারা মনে হয় এই যে 3 মিনিটকে সেকেন্ড বানান নাই মনে হচ্ছে নাকি? ও ভুল আমার হচ্ছে, এই যে দেখে আমি 10 ভাগ করে ফেলছি, সরি। তাহলে হচ্ছে 360 গুণ 60 ডিভাইডেড বাই 180, এই 10 এই পাশে গুণ হবে, ভাগ দিয়ে ফেলছি, দেখছেন ভুল কেমনে হয়। তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, এই 18 দিয়ে এটা যাবে 2 বার, 18 দুগুণে 36। দেখেন এই 2 দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 12, 2 দিয়ে 6 কে গুণ করলে 12, আর এই একটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য, 1200। ঠিক আছে, 1200, তাহলে উত্তর হচ্ছে 1200। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আমার ভুল হয়েছিল যে ওখানে 10 ভাগ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝছেন। আমি এই 2টা আইপি করালাম, এই 2টা আইপি করালাম। এখন থেকে প্রতিদিন সকাল 6:30টায় ক্লাস হবে, প্রতিদিন ইনশাল্লাহ। তাহলে কালকেও ক্লাস আছে, আপনারা সকাল 6:30টায় ক্লাস করবেন, তাহলে সকালের টাইমটা কাজে লাগবে। নাহলে তো বিছানায় ঘুমাই কাটাবেন বেশি, নামাজ কালাম পড়লেও আবার যায় ঘুমায়, তাই না? তাহলে নামাজ কালাম যারা পড়ে তারা নামাজ কালাম পড়ে আবার ঘুমায়। সুতরাং এই টাইমটা আমরা কাজে লাগাবো। প্রতিদিন ক্লাস হবে সকাল 6:30টায়, এবং আমরা এই জ্যামিতির ক্লাস শেষ হয়ে যাবে, যেহেতু প্রতিদিন ক্লাস নিব। তার জ্যামিতি ক্লাস শেষ হলে আমরা দ্রুত মানসিক দক্ষতা শুরু করব। এই মানসিক দক্ষতা আমরা সকাল 6:30টায় ক্লাস নিব, যাতে প্রেশার না পড়ে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।